শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে যে অংশটা পড়াবো এটা হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্বের আজকে 3 নাম্বার লেকচার আমাদের। গতদিন পর্যন্ত আমরা যা পড়িয়েছিলাম সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। গতদিন পর্যন্ত আমরা বায়ট-সাভার্টের সূত্র পড়েছি, অ্যাম্পিয়ারস ল পড়েছি, তারপরে হল ইফেক্ট পড়েছি, লরেন্স ফোর্স পড়েছি। আমরা তারপরের অংশটাই যাব। আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছি চ্যাপ্টারটা হলো কি আমাদের, সেটা হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। আমরা জানি সেটা হলো কোনো পরিবাহীর ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার আশেপাশে কি হয়, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা নিয়ে আমরা কথা বলছি প্রথম থেকে, এবং আজকে ওই সেটারই ধারাবাহিকতায় আরো 3টা টপিকস আমরা পড়াবো এটা। তারপরে আমরা যাব চৌম্বকত্বে। তো আমরা গতদিন পড়িয়েছিলাম হল ইফেক্ট আর লরেন্স ফোর্স। আজকে আমরা প্রথম যেটা পড়াবো সেটা হলো চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল। তার মানে আমি চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা পরিবাহী রাখবো, এই পরিবাহী তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করব তখন পরিবাহীর উপরে যে বলটা ক্রিয়া করে, তার মানে আমি আগেই কিন্তু চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা পরিবাহী রাখবো। আর আগে করেছিলাম আমরা কি, পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। এখানে কিন্তু পার্থক্য এইটুকু আছে। তাই যদি হয় তাহলে আমরা দেখি, সেটা হলো আমরা একটা পরিবাহী আগে, এটা হলো একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের দৈর্ঘ্য ধরলাম আমরা এল। খেয়াল করি, দৈর্ঘ্য এল, এল এর একটা পরিবাহী। এই পরিবাহীটা আমরা কোথায় রাখছি, চৌম্বক ক্ষেত্রের ভিতরে। আমরা চৌম্বক ক্ষেত্রটা সুষমভাবে বিন্যস্ত চারপাশে আছে। এটার অর্থ হলো, ক্রস চিহ্নটা হলো এগুলো ম্যাগনেটিক ফিল্ড, এগুলো ম্যাগনেটিক ফিল্ড সুষমভাবে আছে, আমরা ধরে নিলাম চারদিকে। ওকে, এরকম এগুলো হলো ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আমরা এল দৈর্ঘ্যের একটা পরিবাহী তার নিলাম। তো এখন এই পরিবাহী তারের ভিতর দিয়ে আমরা তড়িৎ প্রবাহিত করব। এই পরিবাহী তারটাকে আমরা ধরলাম এক্স ওয়াই। এই পরিবাহী তার যদি এক্স ওয়াই দৈর্ঘ্য এল, আমি ধরলাম এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। এখন আমরা এটাও জানি, আগেই পড়েছি আমরা, সেটা হলো যদি আমরা যে তড়িৎ যদি আমার বাম প্রান্ত থেকে ডান দিকে যায় তাহলে ইলেকট্রনগুলো, যেটা চার্জগুলো কোন দিকে আসবে, ডান দিক থেকে বাম দিকে আসবে, এরকম। তাহলে প্রত্যেকটা চার্জের উপরে চার্জ যে বেগে আসবে সেই বেগটা হলো কি ভি, যেটা আমরাকে তারণ বেগ বলি। আচ্ছা, এর উপরে প্রত্যেকটা চার্জের উপরে আমার যে বল ক্রিয়া করবে সেই বলটা হলো এফ এম। এটাকে আমরা ম্যাগনেটিক ফোর্স বলি আগে। এটা আর যে লব্ধি বল যেটা কাজ করবে টোটাল পরিবাহীর উপরে, সেটাকে আমরা কি ধরলাম, এফ ধরলাম। আমাদের মোটামুটি ফিগারের কাজটা শেষ। তাহলে দেখি এখন আমরা কি রাশিমালাতে কিভাবে আসতে পারি। তাহলে আমরা চিত্র থেকে আমরা নিতে পারি, কি কি নিতে পারি, বুঝায় যায় বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে তড়িৎ। তাই যদি হয় তাহলে আমরা কি ধরি, মনে করি এল সমান হলো পরিবাহীর দৈর্ঘ্য। ওকে, এ হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পি হলো চৌম্বক ক্ষেত্র। আই হলো তড়িৎ প্রবাহ। এন ধরলাম স্মল এন, প্রতি একক আয়তনে আদান বাহকের সংখ্যা, প্রতি একক আয়তনে আদান বাহকের সংখ্যা। গুড।
তারপরে কি ধরলাম, কি হলো প্রতিটি আধান বাহকের আধান, প্রতিটি আধান বাহকের আধান। গুড। ভি হলো যেটাকে আমরা তারণ বেগ বলি, ইলেকট্রনের বেগ, যেটা তারণ বেগ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো পেলাম কিন্তু আমরা ফিগার থেকে। যদি পেয়ে থাকি তাহলে আমরা প্রথমেই পড়েছিলাম এই চ্যাপ্টার যে প্রতি আধানের উপর যে বলটা ক্রিয়া করে, যেটা আমরা ম্যাগনেটিক ফোর্স বলি, আমরা এখানে কিন্তু দেখতেছি তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্র কিন্তু পারপেন্ডিকুলার আছে, অর্থাৎ লম্বভাবে যদি থাকে তাহলে প্রতিটি আধানের উপর ক্রিয়াশীল বল। বল আমরা জানি এফ এম সমান সমান কিউ ভি বি সাইন থিটা। সাইন থিটা মানে এটা নামে 90 ডিগ্রি হবে, তাহলে কি হবে কিউ ভি বি। তার মানে কি আমরা একটি আধানের উপর যে পরিমাণ বল ক্রিয়া করবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এফ এম সমান সমান কি কিউ ভি বি সাইন থিটা, এখানে সাইন থিটা হলো 90 ডিগ্রি, তাহলে হলো এফ এম হলো কিউ ভি বি। গুড। তাই যদি হয় এখন আমার টোটাল যতগুলো আধান আছে প্রত্যেকটার উপরে টোটাল বলটা আমরা বের করব। এখন তাই যদি হয় আমি ধরে নিলাম, প্রথমেই ধরলাম মোট আধানের পরিমাণ বা চার্জ বাহকের পরিমাণ, ক্যাপিটাল এন টোটাল। তাই যদি হয় তাহলে সুতরাং মোট বল যেটা লব্ধি বল যেটা আমরা বলি মোট বল এফ সমান সমান কি হবে এন ইন্টু এফ এম। এন ইন্টু এফ এম, এনটা হলো যদি টোটাল যদি নাম্বার অফ আমার কি হয় চার্জ হয়, চার্জ ক্যারিয়ার হয়, তাহলে আমরা এখানে ধরেছি প্রতি একক আয়তনে আদান বাহকের সংখ্যা। তাহলে আমার টোটাল আয়তনটা কত, আমি যে পরিবাহীটা নিচ্ছি টোটাল আয়তনটা কত এ ইন্টু এল। তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইন্টু এল ইন্টু এন, তাহলে কিন্তু এন হয়ে গেল, আমার টোটাল সংখ্যাটা হয়ে গেল এ এল এন ইন্টু এফ এম এর মান কত কিউ ভি বি। তাই যদি হয় আমরা একটা জিনিস আগেই পড়িয়েছিলাম, সেটা হলো আই সমান সমান কি এন এ ভি কিউ। এটা হলো কি কোন পরিবাহের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেই তড়িৎ প্রবাহটা কত ছিল আমাদের আই সমান এন এ ভি কিউ। তাই যদি হয় তাহলে আমরা এটা এন এ ভি কিউ, তাহলে আমরা লিখতে পারি আই এল বি। সুতরাং আমার হয়ে গেল কিন্তু এফ সমান সমান আমরা কি পেলাম আই এল বি, একটা রাশিমালা আমরা পেয়ে গেলাম। এটা কিভাবে পেলাম আমরা, হলো যখন লম্বভাবে ছিল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যখন লম্বভাবে ছিল। এখন যদি লম্বভাবে না থেকে যদি কোনো কারণে থিটা কোণে থাকে তখন কি হবে, থিটা কোণে ক্রিয়া করলে তখন কি হবে, তখন এফ সমান সমান হবে আই এল বি সাইন থিটা। সুতরাং এফ সমান সমান কি হবে আই এল ক্রস বি, ভেক্টর রূপ যদি ধরি এটা। আবার আমরা যে পরিবাহীটাকে যদি আমরা যদি কুণ্ডলী কল্পনা করি, কুণ্ডলীর যদি পাক সংখ্যা আমি পরে আসতেছি, তাহলে একটু তুলে নিই। এখানে একটি আধানের উপর ক্রিয়াশীল বল, পরে হলো মোট আধানের সংখ্যা যদি ক্যাপিটাল এন হয় তাহলে মোট বলটা হবে এফ সমান এন এফ এম। তাহলে আমরা এনটা হলো কি এ এল ইন্টু এন, এটা হলো আয়তন, এটা প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা, ইন্টু এফ এম এর মান হলো কিউ ভিবি যেটা আমরা আগে পেয়েছি। তাহলে এটা বসাইলে, আর আমরা জানি তড়িৎ প্রবাহ আই সমান এন এ ভি কিউ, তাহলে কি হলো আই এল বি হলো। এটা এখন যদি থিটা কোণে ক্রিয়া করলে তখন কি হবে এফ সমান হবে আই এল বি সাইন থিটা, অর্থাৎ এফ ইকুয়াল টু আই এল ক্রস বি যদি আমরা ভেক্টর রূপে নিই। এখন কথা হলো যদি কোনো কারণে
আমরা যদি একটা কুণ্ডলী কল্পনা করি, পরিবাহীটাকে যদি আমরা কুণ্ডলী কল্পনা করি এবং কুণ্ডলীর পাক সংখ্যা যদি থাকে, তখন কি হবে? আসলে পাক সংখ্যা যদি কল্পনা করি আমরা, এখন কুণ্ডলীর পাক সংখ্যা ক্যাপিটাল এন হলে তখন কি হবে? আমার তখন এফ সমান হবে এন আই এল বি সাইন থিটা। তার মানে কি, তখন যদি আমরা ধরি তখন কি হবে? এন ইন্টু আই এল ক্রস বি। ভেক্টর রূপ যদি হয় তাহলে আমাদের এটা হবে। মূলত এটা রাশিমালা শেষ আমাদের। এখন একটা কথা আছে, তাহলে আমার এই বলের দিকটা কি রকম হতে পারে? এই বলটা সেটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। খেয়াল করো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, জাস্ট এজ লাইক এজ দিস। ঠিক আছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম এটা। আমার যদি এই বরাবর যদি আমার চৌম্বক ক্ষেত্র যায়, এই বরাবর যাবে তড়িৎ ক্ষেত্র। তার মানে কি, এইটা ধরলাম বি, এই বরাবর ধরলাম কি ইলেকট্রিক ফিল্ড, তার মানে ই। তাহলে কি হবে? তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি বরাবর, এই যে বৃদ্ধাঙ্গুলি বরাবর হবে এই বল, এইটা ক্রিয়া করবে। তার মানে কি, বলটা হবে এই বরাবর, এইটা হবে আমরা ভেক্টর। এটা হলো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তাহলে দেখো, আমাদের চৌম্বক ক্ষেত্রে যদি একটি পরিবাহী তার আমরা পরিবাহী যদি স্থাপন করি, তাহলে তার উপরে যে বলটা ক্রিয়া করবে সেই বলের রাশিমালা কিন্তু আমরা পেয়ে গেলাম। রাশিমালা পেয়ে গেলাম। তাহলে দেখি আমরা একটা অঙ্ক করে দেখি কি অবস্থা, একটা প্রবলেমটা সলভ করে দেখি কি অবস্থা হয়। একটা অঙ্ক দেখি আমরা, সেটা হলো কি, ধরলাম এই একটা পরিবাহী তার, ওকে, একটা পরিবাহী তার, এর ভিতর দিয়ে কি হলো, বাম দিক থেকে ডান দিকে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেটা দৈর্ঘ্যটা কত? আমরা ধরলাম এটা এল, এল হলো 0.5 মিটার। ওকে, এর ভিতর দিয়ে এই যে চৌম্বক ক্ষেত্রটা কাজ করতেছে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে 1.5 টেসলা চারদিকে। তাই যদি হয়, আর এর ভিতর দিয়ে আমি ধরলাম 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত, যদি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তার যেটা আমার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মাঝখানে যে কোণ, সেই কোণটা যদি 30 ডিগ্রিতে কাজ করে, কত ডিগ্রিতে? যদি 30 ডিগ্রিতে কাজ করে, তাহলে এই উপরে আমার কি পরিমাণ বল ক্রিয়া করবে? তাহলে আমরা জানি কি, এফ সমান সমান কি জানি? আই এল বি সাইন থিটা। তাই যদি হয় তাহলে আমার আই সমান কত? 10 অ্যাম্পিয়ার। ওকে, এল সমান সমান কত? এল যেটা, এল সমান হলো 0.5 মিটার। গুড। তাই যদি হয় বি সমান কত? আমার 1.5 টেসলা। থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে মানটা বসিয়ে দাও, দেখো কত হয়। রেজাল্ট আমাদের চলে এলো। তাই যদি হয়, রেজাল্ট আসবে কত? 3.75 এত নিউটন। ক্লিয়ার? তাহলে তড়িৎ ক্ষেত্রে একটা চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের রাশিমালা বের করলাম এবং একটা প্রবলেম সলভ করলাম আমরা। তার মানে আমার মনে হয় আপাতত ক্লিয়ার তোমাদের এটা। এবার আমরা এর পরের টপিকসে যাবো, আরেকটা যাবো। এটা হলো দুটি সমান্তরাল পরিবাহীর। এবার দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যকার বল, আমরা এটা বের করব। দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যকার বল বের করব আমরা। সেটা কি রকম জিনিস, তো এখানে জিনিসটা পরে বলে, আমরা আগে রাশিমালাটা বের করে নিই।
সেটা হলো দুটি একই আকৃতির দুটি সমান্তরাল পরিবাহী নিলাম। ওকে, এইভাবে দুটি সমান্তরাল পরিবাহী। তাই যদি হয়, এবং আমি ধরে নিলাম দুটো পরিবাহী পরস্পর আর দূরত্বে আছে, দুটো মাঝখানের দূরত্ব হলো কি আর। এটাকে আমরা ধরলাম পি, এটাকে ধরলাম কিউ, এটাকে ধরলাম কি আর, এটাকে ধরলাম এস। ওকে, তাই যদি হয়, এখন আমরা কি করব, আমরা এই পি কিউ এর মধ্য দিয়ে ধরো I1 পরিমাণ তড়িৎ চালনা করলাম। যদি এর ভিতর দিয়ে যদি আমরা I1 পরিমাণ তড়িৎ চালনা করি, তাহলে এর আশেপাশে কি হবে, আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্রটা যদি তাই হয়, আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলে আমরা এই RS পরিবাহীর এই বিন্দুতে আমরা এই চৌম্বক ক্ষেত্রটা বের। তাই যদি হয়, এই চৌম্বক ক্ষেত্রটাকে আমরা B1 ধরলাম, এটা হলো B1। তাই যদি হয়, আমরা কিন্তু প্রত্যেকটার দৈর্ঘ্যটা সমান ধরে নিলাম, দৈর্ঘ্যটা ধরলাম L, দুটোরই দৈর্ঘ্য L ধরে নিলাম। তাই যদি হয় I1 যদি হয়, তাহলে এই ক্ষেত্রে যে আমার যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে কোথায়, RS এর উপরে, এখানে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে B1। সেটা কি রকম হবে, তাহলে B1 হবে, এটা কিন্তু বার্ট-সাবার্টের সূত্র থেকে আমরা পড়ে আসছি। ধরলাম এই দুটো সমান্তরাল পরিবাহী একটা শূন্য মাধ্যমে স্থাপন করেছি আমরা। যদি শূন্য মাধ্যমে স্থাপন করি, তাহলে আমাদের কি হবে, মিউ নট I1 ডিভাইডেড বাই কি হবে, টুয়াইস পাই আর, টুয়াইস পাই আর। এটা কিন্তু আমরা বার্ট-সাবার্টের সেটা লম্বা পরিবাহী তারের জন্য যেটা ওখান থেকে এলো। তাই যদি হয় B1, তখন কি হয়, এটা যদি হয়, তখন এই ক্ষেত্রে যে বলটা কাজ করবে, সেই বলটা কিন্তু আসলে এই তলের উপর লম্ব থাকবে, ফ্লেমিং এর হস্ত নিয়ম এটা। এখন আসি আমরা, এখন B1টা পেয়ে গেলাম। এখন এর ভিতরে আবার RS এর মধ্য দিয়ে আমরা আর একটা তড়িৎ চালনা করলাম। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো আমার কিন্তু আগে কোনো চৌম্বক ক্ষেত্র ছিল না। এখানে PQ এর মধ্য দিয়ে I1 তড়িৎ প্রবাহের ফলে আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, সেই ম্যাগনেটিক ফিল্ডটা পেলাম কি B1। B1 পাওয়ার ফলে কি হলো আমাদের, B1 যখন পেলাম তখন কি হলো, এখানে B1 পাওয়ার ফলে তার মানে এটা হলো চৌম্বক ক্ষেত্র তৈরি হলো। এখন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি আছে, RS আছে, এটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের ভিতরে। এখন এই চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার ফলে এর ভিতরে তখন আমরা আরেকটা প্রবাহ দিলাম, কি I2 পরিমাণ। I2 পরিমাণ প্রবাহ দিলে তখন কি হবে, তখন যে এই যে তোমার এখানে বলটা ক্রিয়া করবে, এখানে কিন্তু আরেকটা জিনিস, আরেকটা বল কাজ করবে আমাদের, সেটা আরেকটা যেটা চৌম্বক ক্ষেত্র এখানে যদি আমরা ধরি, সেটা হলো এই যে এটার ক্ষেত্রে, এই যে এটা হলো কি, এই ক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হলো তখন এইটার জন্য, তখন সেটা হবে কি B2। তাই যদি হয়, তাহলে একটু আগে আমরা যে সূত্রটা পড়ে এলাম, এখানে কিন্তু দৈর্ঘ্য আমার L দেয়া আছে, তাহলে এই ক্ষেত্রে যে বলটা ক্রিয়া করবে সেই বলটা কত হবে, সেই বলটা হবে F = I/L। একটু আগে আমরা যেটা পড়ে এলাম, ঠিক আছে। তাই যদি হয় IL B1, ILB কি হবে আমাদের, ILB sin থিটা, এটা হলো কি আমার I2, ঠিক আছে, ILB sin থিটা। তাই যদি হয়, তাহলে দুটোর জন্য যে এফটা যেটা কাজ করবে, আমার দুই দিকে দুটোই কিন্তু পরস্পরের দিকে কাজ করবে, কারণ এইটা জিনিসটা একটু পরে আসে। তাই যদি হয়, তাহলে এফটা আমার কত হলো, তাহলে আমার যেটা হলো B1 এর মানটা বসিয়ে দিই, সেটা হলো B মিউ নট I1 I2 L ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। এই যে দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে যে বলটা ক্রিয়া করবে, সেই বলটা কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হলো কি F, পরস্পরের দিকে কাজ করে। তাই যদি হয়, এখন দৈর্ঘ্য L, সুতরাং একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল কত হবে, একক দৈর্ঘ্যে এটাকে আমরা F প্রাইম ধরলাম, সেটা হবে F/L। তার মানে কি হবে, L চলে যাবে, তখন সেটা কি হবে, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। এখন একটা ব্যাপার আছে, আমার দুটো প্রবাহই কিন্তু সমান্তরালভাবে কিন্তু একই দিকে ক্রিয়াশীল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, সেটা হলো যদি একই দিকে যেভাবেই হোক, যদি একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করলে হবে পরস্পর ভিতরের দিকে কাজ করবে বলটা, ভিতরের দিকে, সেটা যেভাবেই হোক, এভাবে হতে পারে অথবা এইভাবে হতে পারে, যে কোনো দিকে আসুক, যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে কি হবে, সমান্তরাল পরিবাহীর মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেটা হলো পরস্পরের দিকে।
আর যদি দুটো যদি ভিন্নভাবে কাজ করে, সেটা হলো একটা এই দিকে যাচ্ছে আর একটা উল্টা দিকে আসছে, তখন কি হবে? তখন যে বলটা কাজ করবে সেটা কিন্তু বলটা পরস্পর বিপরীত দিকে কাজ করবে। তখন বলটা কোথায় কাজ করবে? বাইরের দিকে কাজ করবে। এটা হলো আমাদের বুঝে নিতে হবে। একই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে পরস্পরের ভিতরের দিকে কাজ করবে, আর যদি দুটো প্রবাহ যদি উল্টা দিকে কাজ করে তাহলে কি হবে? বলটা বাইরের দিকে কাজ করবে। তাহলে আমাদের গেল দুটি সমান্তরাল পরিবাহের মধ্যকার বল। এখন একটা জিনিস আছে, এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বের করতে পারি, 1 অ্যাম্পিয়ারের যে আধুনিক সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আমরা বের করে নিয়ে আসতে পারি। সেটা একটু দেখি, 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা। তাহলে ক্যালকুলেশনটা করি আমরা, এখানে যদি বসাই তাহলে কি হয় আমাদের? সেটা হলো, আমরা মানগুলো বসাই, সংজ্ঞাটা একটু পরে বলি। সেটা হলো মিউ নটের মান আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা, আর আর যেটা ধরলাম এটা 1 মিটার, আর I1 সমান সমান I2 সমান সমান ধরলাম 1 অ্যাম্পিয়ার। তাই যদি হয় তাহলে দেখি এফ এর মানটা কত হয় আমাদের। এফ এর মানটা হবে কি আমাদের? মিউ নট I1 I2 ডিভাইডেড বাই কি, একক দৈর্ঘ্যের কিন্তু বলতেছি আমরা, এফ প্রাইম ধরি। তাই যদি হয় তাহলে টোয়াইস পাই আর, তাহলে কত হবে? 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 1 ইন্টু 1, এককগুলো দিলাম না। তাই যদি হয় নিচেই হবে কত? 2 পাই ইন্টু 1। তাহলে এটা কেটে গিয়ে এটা কেটে গিয়ে 2 থাকবে, তার মানে 2 ইন্টু 10⁻⁷ এত নিউটন এটা আসে। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা কিন্তু দিতে পারি। সেটা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি? শূন্য স্থানে সমান্তরাল দুটি পরিবাহের, এবং ওই সমান্তরাল দুটি পরিবাহের এখানে কিন্তু অসীম দৈর্ঘ্যের আমরা ধরবো, এবং এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নাই, তার মানে উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দুটি সমান্তরাল পরিবাহী যদি পরস্পর 1 মিটার দূরে থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে পরস্পরের মধ্যে কত 2 ইন্টু 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করে, তখন সেই তড়িৎ প্রবাহকে বলা হয় কি? 1 অ্যাম্পিয়ার। আমরা কিন্তু 1 অ্যাম্পিয়ার ধরে নিয়েছি। আমি আবারও বলি, শূন্য স্থানে অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরাল দুটি পরিবাহীর পরস্পর 1 মিটার দূরে থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে 2 ইন্টু 10⁻⁷ নিউটন বল ক্রিয়াশীল হয়, তখন সেই তড়িৎ প্রবাহকে কি বলে? 1 অ্যাম্পিয়ার বলে। এটা হলো তড়িৎ প্রবাহের আসলে 1 অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞা, যেটা আমরা এখান থেকে পাই এই জিনিসটা। এবার তাই যদি হয় তাহলে আমরা এবার একটা প্রবলেম দেখি। তাহলে প্রবলেমটা কি আমাদের? তাহলে একটা প্রবলেম ক্লিয়ার করি। তাহলে সেটা হবে কি, আমরা ধরে নিলাম দুটো তার, এটা দুটো তার পরিবাহী তার, একটা দৈর্ঘ্য ধরলাম আমরা 15 মিটার আর একটা ধরলাম 20 মিটার। ওকে, এর ভিতর দিয়ে আমার যেটা I1 যেটা যাচ্ছে সেটা হলো এর ভিতর দিয়ে আমার 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটার ভিতর দিয়ে 7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং পরস্পর কত দূরে আছে? পরস্পরের মাঝখানের যে দূরত্ব সেটা হলো আমার কত আছে প্রতি একক দৈর্ঘ্যে, যেটা 4 সেন্টিমিটার। তার মানে আর সমান আছে 4 সেন্টিমিটার। তাই যদি হয় তাহলে এই দুটোর মাঝখানে যে বলটা ক্রিয়া করবে একই দিকে যেহেতু, তাহলে এইটা আমার এই এফটা বের করতে হবে। ওকে, যদি তাই হয় প্রতি একক দৈর্ঘ্যে এফ প্রাইমটা আমাদের বের করতে হবে। তাই যদি হয় আমরা জানি কি, আমরা জানি এফ সমান সমান বা এফ প্রাইম সমান সমান জানি মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই আর। ওকে, ক্লিয়ার? তাই যদি হয় তাহলে আমাদের কি হলো, মিউ নট এর মান আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। I1 সমান আমরা জানি কত? 5 অ্যাম্পিয়ার। I2 সমান আমরা কত জানি? 7 অ্যাম্পিয়ার। আর সমান কত? 20 সেন্টিমিটার, সরি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তার মানে কত? 4 ইন্টু 10⁻⁻2 মিটার। ওকে, আমার এফ প্রাইম ইকুয়াল টু হোয়াট? ওকে, প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল।
তাহলে দেখো মান বসিয়ে দেখো, তাহলে তোমাদের রেজাল্ট একটা বেরিয়ে যাবে। রেজাল্ট যেটা আসবে আমাদের সেটা হলো 1.75 ইন্টু 10⁻⁴ কত -4 এত নিউটন পার মিটার। কেন নিউটন পার মিটার বললাম? আমরা প্রতি একক দৈর্ঘ্যের কথা বলেছি, প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। তাহলে দেখো আমাদের কি গেল, সমান্তর দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যকার আকর্ষণ বলের রাশিমালা আমরা বের করলাম এবং তার সাপেক্ষে আমরা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিলাম এবং কি এখান থেকে একটা প্রবলেম আমরা করলাম। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে আমাদের আরেকটা টপিকস আছে। এরপরে যেটা আমাদের সেটা হলো একটা আয়তাকার কুণ্ডলীর উপরে যে টর্কটা কাজ করে, এটা হলো জিনিসটা আসলে বলি এরকম জিনিস একটু আগে বলিনি। সেটা হলো আমরা তার দিয়ে একটা আয়তাকার এরকম একটা কুণ্ডলী তৈরি করলাম, একটা আয়তাকার একটা। ওকে, এর ভিতরে কি করলাম, এটার চারপাশে আমরা একটা এই যে আকৃতির একটা ম্যাগনেট দিলাম। এটা হলো ধরলাম এন, এটা হলো। এখন এটাকে যদি আমরা এরকম করে যদি সোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে কি হবে আমাদের এরকম। তখন কি হবে, এরকম ভাবে যদি আমরা যদি সোর্স অ্যাপ্লাই করি তখন কি হবে, তখন আমার এইটা, তখন এই যে আয়তাকার যেটা কুণ্ডলীর মতো যে পাতের মতো মনে হচ্ছে যেটা আমরা তৈরি করলাম, এটা তখন কি হয়, টার্ন এরকম ভাবে ঘুরে, অর্থাৎ একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেটাই হলো এই আয়তাকার টর্ক। এই টর্ক মানে যা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, এরকম একটা ঘটনা ঘটে আমাদের। আমরা সেটা নিয়ে কথা বলবো। তাই যদি হয় তাহলে সেটা কিরকম হবে আমরা দেখি। প্রশ্নটা হলো আয়তাকার ক্রিয়াশীল টর্ক। টর্ক কি জিনিসটা আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়াইছি। টর্ক হলো যা কোনো কিছুকে ঘুরতে সহায়তা করে। যেমন আমরা যেমন ফ্যান ঘুরাই, যে কারেন্ট দেওয়ার ফলে ফ্যানটা কেন ঘুরে, এটা একটা ব্যাপার আছে। এখানে ফ্যানটা ঘুরে কেন, সেটা ঘরে ওর ভিতরে একটা টর্ক কাজ করে, যেটা টর্ক যেটা কাজ করে সেটা আমরা দেখব। সেটা হলো আমরা একটা আয়তাকার একটা ধরি, কুণ্ডলী ধরি, যেটা এরকম। ওকে, এই যে কুণ্ডলী, এটা হলো ডব্লিউ, এটা ধরলাম এক্স, এটা ধরলাম ওয়াই, এটা ধরলাম জেড। এই আয়তাকার এই কুণ্ডলীটা ধরলাম এই অক্ষের সাপেক্ষে ঘুরে, এটা হলো পি, এটা হলো কিউ, এর সাপেক্ষে ঘুরবে ধরলাম। ওকে, এই যে জিনিস। তাই যদি হয় তো এটা কোথায় আছে, এটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা আছে। আমরা সেই চৌম্বক ক্ষেত্রটা দিলাম এই বরাবর, এইটাই চৌম্বক, সুষমভাবে চৌম্বক ক্ষেত্র স্থাপন করা, এটা হলো চৌম্বক ক্ষেত্র। যদি হয় এখানে একটা ব্যাপার আছে কিন্তু, যেটা হলো খুব ভালো করে বুঝি আমরা। তো এর ভিতর দিয়ে তড়িৎটা কিভাবে যাবে, এই যে কুণ্ডলীর ভিতরে এইভাবে যাবে, পরিবাহের উপর এইভাবে ঘুরে এইভাবে আসবে, কিন্তু এইভাবে ঘুরবে, তার মানে এই যে এইভাবে ঘুরবে এইভাবে ব্যাক করবে, এটা হলো তড়িৎ। এইভাবে এইভাবে যাবে, এইভাবে আসবে। এই তড়িৎ ঘোরার ফলে যখনই তড়িতের ভিতর দিয়ে যাবে তখন আমার এই পাতটা, এই পাতাকৃতির এটা আয়তাকার, এটা কি হবে, এটা হলো এরকম টার্ন নিবে, অর্থাৎ দ্বন্দ্বের সৃষ্টি করবে। তখন এটা দুটোর মাঝখানে একটা বল ক্রিয়া করবে। যাই হোক, ওইটাই আমরা বের করব। এখন ধরি এই পাতের প্রস্থ যেটা এইটুক, এই প্রস্থটাকে আমরা ধরলাম কি বি, আর এই যে প্রত্যেকটা বাহু যেটা আছে, এই বাহুর দৈর্ঘ্য যেটা এই যে এই দৈর্ঘ্যটাকে ধরলাম এল। তাহলে আমরা এক কাজ করি, মনে করি ডব্লিউ এক্স ওয়াই জেড হলো একটি আয়তাকার কুণ্ডলী, আয়তাকার কুণ্ডলী। ওকে, তাই যদি হয় এর কি হলো প্রস্থ, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য সমান এল, প্রস্থ সমান কত
প্রস্থ সমান ধরলাম বি, তাই যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল এ সমান হবে এল ইন্টু বি। আচ্ছা, তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহটা হলো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত আছে। চৌম্বক ক্ষেত্র কি আমার? চৌম্বক ক্ষেত্র হলো বি। ওকে, আগে এই পর্যন্ত মোটামুটি আমরা ছবি থেকে দেখলাম। এখন কথা হলো একটু জিনিস খেয়াল করি আমরা, যে এখানে যে আয়তাকার যে কুণ্ডলী তার এই বাহুর কথা চিন্তা করি। এই বাহু এবং এই বাহু, দুটো বাহু, এই বাহু এবং এই বাহু কিভাবে আছে পরস্পরের সাথে? পরস্পরের সাথে কিন্তু সমান্তরালে আছে। যদি সমান্তরালে থাকে তার মানে কি এই ক্ষেত্রে কোনো বল ক্রিয়া করবে না। কারণ কি আমরা জানি কি, যদি এই ক্ষেত্রে যদি সমান্তরালে থাকে, একটু খেয়াল করি আমরা, ডব্লিউ এক্স ও ওয়াই জেড চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকার কারণে মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। সমান্তরালে থাকার কারণে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাই যদি হয় এই ক্ষেত্রে যে বল ক্রিয়া করবে, আরেকটা কথা আমার ধরে নিলাম এই কুণ্ডলীর পাক সংখ্যা ক্যাপিটাল এন। কুণ্ডলীর পাক সংখ্যা কি? পাক সংখ্যা। ওকে, তাই যদি হয় তাহলে আমার সূত্রটা ছিল কি? এন আই এল বি সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান কত? তার মানে কি আমার যখন এই ডব্লিউ এক্স এই পাতের এইটার ভিতর দিয়ে যখন তড়িৎ যাবে, অথবা এটার ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন কোনো বল কাজ করবে না, তখন কোনো বল কাজ করবে না। কিন্তু এই যে যখন এইটা এই ডব্লিউ জেড অথবা এক্স ওয়াই, ডব্লিউ এক্স আর এক্স ওয়াই যখন এই পাতের এই বাহুর মধ্য দিয়ে যখন আমার কি তড়িৎ প্রবাহিত হবে, তখন কি হবে? তখন কিন্তু একটা বল করবে। সেটা বলটা কিভাবে কাজ করবে দেখি। এটা কিন্তু দেখাই যাচ্ছে যে এখানে চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। 90 ডিগ্রি কোণে আছে। যদি 90 ডিগ্রি যদি কোণে থাকে তাহলে আমার কি হবে দেখি। এবার কি হবে? ডব্লিউ জেড ও এক্স ওয়াই বাহুর ক্ষেত্রে ক্রিয়াশীল বল। ওকে, ক্ষেত্রে ক্রিয়াশীল বল, যে বলটা আমার কাজ করবে তাহলে সেটা কত হবে? সেটা ক্রিয়াশীল বল হবে এফ ইকুয়াল টু হবে কি হবে? এন আই এল বি সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে কি তখন কি হবে? এফ সমান কত হবে? এন আই এল বি। পেয়ে গেলাম একটা বল। কিন্তু আমরা এটা আমার 1 নম্বর সমীকরণ দিলাম একটা। এই যে বলটা কাজ, এখন সেই বলটা আসলে কিভাবে কাজ করবে একটু কথা বলি। সেটা হলো জাস্ট এইটা ভেক্টরের ওখান থেকে আসে একটা বল। চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে এইভাবে, এই দিকে তড়িৎ যাচ্ছে এইভাবে। তাহলে লব্ধি বলটা কোন বরাবর কাজ করে? লব্ধি বলটা তখন কাজ করবে এই যে কোণাকুণি, এইটা। এই পথ দিয়ে যখন ঘুরে যাবে তখন জাস্ট কোণাকুণি এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে সামান্তরিক সূত্রের মধ্যে। যদি ঘুরে যদি এখানে যখন আসে তখন এই ক্ষেত্রে তখন কি হয়? তখন ভিতরের দিকে এই বরাবর কাজ করবে। তার মানে একটা জিনিস খেয়াল করো, দেখো এই দিকে যখন যাচ্ছে তখন দেখো এইভাবে কাজ করতেছে বলটা, এই দিকে ঘুরে যখন আসে তখন এই দিকে। তার মানে কি এই অক্ষের সাপেক্ষে যদি ঘুরে তখন দেখো দুটো বল এইরকম ভাবে কাজ করতে। তার মানে কি এখানে একটা দ্বন্দ্ব। এটার মূল কারণটা হলো এই দুই বাহুর মধ্যে সমান সমান্তরাল এবং বিপরীতমুখী দুটি বল কাজ করবে। তার বিপরীতমুখী মানে এই দিক দিয়ে যখন যাবে তখন এই দিকে কাজ করবে, যখন ঘুরে আসবে তখন এই দিকে। তার মানে দেখো একটা এইরকম একটা টার্ন নেয়, একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এটাকে আমরা টর্ক বলি। আসলে এটা হলো টর্ক বলি। সমান্তরাল এবং বিপরীতমুখী বল ক্রিয়া করে। এখন দুটো বাহুর মাঝখানের দূরত্ব কিন্তু বি, প্রস্থ যেটা। তাহলে যে দুটো বল সমান্তরাল দুটো বল যখন এইভাবে কাজ করে তখন কি হয়? তখন এই যে এইভাবে কাজ করে তখন একটা টার্ন নেয়, একটা দ্বন্দ্ব বা একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়। এটাকে আমরা কি বলি? টর্ক বলি। তাই যদি হয় তাহলে আমরা এখানে আসতে পারি। তাহলে এই ক্ষেত্রে যে টর্ক হবে, টর্ক সমান তাহলে কি হবে? আমরা কিন্তু আগেই পড়েছি, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। টর্ক টাও সমান এফ ইন্টু আর, বল ইন্টু দুটো পাতের মাঝখানের দূরত্ব। অর্থাৎ এখানে টর্ক সমান, তাহলে টর্ক ইকুয়াল টু কি হবে? টর্ক টাও ইকুয়াল টু হবে বল ইন্টু মধ্যবর্তী দূরত্ব, যেটা
বল ইন্টু মধ্যবর্তী দূরত্ব। ওকে, সেই দূরত্বটা কি হবে তাহলে এফ ইন্টু বি, এফ ইন্টু বি। আমাদের কিন্তু কাজ শেষ। টর্ক টাও সমান পেয়ে গেলাম এফ ইন্টু বি। ওকে, আমি এই পাশটা এখন মুছে দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখি এবার তাই যদি হয় তাহলে টর্ক সমান কি পেলাম আমরা? টর্ক সমান টাও সমান পেলাম এফ ইন্টু বি। এফ এর মান কি ছিল আমাদের? এন আই এল বি ইন্টু স্মল বি। তাই যদি হয় এন আই এল স্মল বি ক্যাপিটাল বি। এখন আমরা এইটুক সমান জানি কি? ক্ষেত্রফল। তাই যদি হয় তাহলে এন আই এ পেয়ে গেলাম। টর্কের একটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম, কাজ হয়ে গেছে আমাদের প্রায়। এটা পেলাম, কিন্তু এখন কথা হলো এটা কি? পারপেন্ডিকুলার 90 ডিগ্রি ধরে আমরা করলাম। কোনো কারণে যদি 90 ডিগ্রি না থেকে যদি কোনো কারণে যদি সে সরে যায়, কিন্তু বিচ্যুতি ঘটে, তখন কি হবে দেখি আমরা। আমরা আরেকটা ছবি আঁকবে, ছবিটা আমি মুছে, আচ্ছা মুছে না দিয়ে আরেকটা ছবি আঁক। সেটা হলো এরকম হবে। ওই জিনিসটা এখন যদি কোনো কারণে বিচ্যুত হয় তাহলে সেটা হবে কি রকম? এইরকম ধরলাম, এটা বিচ্যুত হয়ে গেল। আমার কিন্তু ছিল কিন্তু চৌম্বক ক্ষেত্রে এরকম ছিল। ওকে, যদি বিচ্যুত হয় এটা কত? ওকে, এখন যদি হয় এইটাকে ধরলাম আলফা কোণে বিচ্যুত হয়েছে, তার মানে আর এটা ধরলাম কত? থিটা। টোটাল এটাকে আমরা যদি 90 ডিগ্রি ধরি তাহলে আমার এখানে কি হবে যেটা, সেটা হবে যে থিটা প্লাস আলফা সমান হলো 90 ডিগ্রি। তাই যদি হয় তাহলে আলফা সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাই যদি হয়, এখন যদি কোনো কারণে যদি আমার কি হয়, পাতটা যদি আলফা কোণে বিচ্যুত হয় তখন কি হবে? তখন টর্ক টাও সমান হবে এন আই এ বি কজ আলফা। তাই যদি হয় তাহলে কত হবে? এন আই এ বি কজ 90 মাইনাস থিটা। সুতরাং তখন টর্ক টাও সমান কি হবে? এন আই এ বি সাইন থিটা পেয়ে গেলাম, যদি থিটা কোণে যদি থাকে। এখন তাই যদি হয় তাহলে এটাকে যদি আমরা ভেক্টর রূপে নিই তখন কি হবে? এটা এন আই এ ক্রস বি, এটা। এখন এখানে এই জিনিসটাকে আমরা বলি চৌম্বক ভ্রামক বলি আমরা। এটাকে আমরা কি বলি? চৌম্বক ভ্রামক। এটা হলো, সেটা হলো এটা চৌম্বক ভ্রামক। এই চৌম্বক ভ্রামকটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে এম সমান কি হবে? এন আই এ। তাই যদি হয় তাহলে আমরা টর্ক টাও সমান আমরা কি লিখতে পারি? এম ক্রস বি। আমাদের কাজ শেষ। এটা তাহলে আমাদের আয়তাকার একটা কুণ্ডলীর উপর ক্রিয়াশীল যে টর্ক, টর্কের মোটামুটি সমীকরণগুলো শেষ আমাদের। সেটা হলো টাও সমান এন আই এ বি সাইন থিটা, আর একটা ভেক্টর রূপে নিলে কি হবে? এন আই এ ক্রস বি। আর এখানে এন আই এটাকে আমরা চৌম্বক ভ্রামক বলি, সেটা হলো এম দ্বারা প্রকাশ করি। এখন এখানে আরেকটা জিনিস আমাদের কাজ করে, সেটা হলো, আমি আবার বলি, টর্কটা আসলে যা কোনো কিছুকে আসলে ঘুরতে সহায়তা করে সেটা হলো প্রযুক্ত বল এবং তার দুটো মাঝখানের যে ব্যাসার্ধ ভেক্টর বলি বা যেটা মধ্যবর্তী যে দূরত্ব সেটার গুণফল। এখন আমাদের যেটা এই চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে যে টর্কের রাশিমালাটা সেটা পেলাম আমরা কি? টাও সমান এন আই এ বি সাইন থিটা। এটাকে পরে আরেকটু ভেঙে আমরা এলাবোরেটলি কাজটা করলাম। এখন আসি যে এই ক্ষেত্রে আসলে কোনো কাজ সম্পন্ন হয় কিনা, এটা একটা ব্যাপার। কাজ যখন যখন কাজ ইয়েটা হয় থিটা কোণে যখন সে বিচ্যুত হচ্ছে, তার মানে এখানে কিন্তু কাজও হয়। সেই কাজটা সমীকরণটা কি আমরা আসলে বলি? কাজের সেই সমীকরণটা হলো আমাদের এরকম আসে। থিটা কোণে যদি বিচ্যুত হয় তাহলে সেই কাজের সমীকরণটা হবে আমাদের
টর্ক কিন্তু ওয়ান কাইন্ড অফ ফোর্সের মতো, সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজ হবে আমাদের এই রকম সূত্র ডি থিটা। তাই যদি আমরা যদি এটাকে প্রথম যদি থিটা নট ধরি, পরেরটা যদি থিটা ধরি, তাহলে আমরা এই সূত্র দিয়ে কাজের সমীকরণটা আমরা বের করতে পারি। এবং এখান থেকে কিন্তু আমরা পোটেনশিয়াল এনার্জি বের করতে, যদিও তোমাদের সিলেবাসে নাই, তবে আমরা চেষ্টা করবো আসলে সৃজনশীল এটা করার জন্য। তাহলে আমাদের কিন্তু টর্কের রাশিমালা শেষ। এখন আমরা দেখি একটু প্রবলেম সলভ করে দেখি কি অবস্থা হয়। ওকে, এবার আসছে আমরা একটা অঙ্ক করি আগে। অঙ্কটা হলো আমাদের, সেটা হলো, আচ্ছা আমরা লিখে দিই অঙ্কটা। সেটা হলো একটি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। ওকে, তাই যদি হয় কুণ্ডলীর পাক সংখ্যা দিলাম আমরা, কুণ্ডলীর পাক সংখ্যা কত? 500। তাই যদি হয় কুণ্ডলীর তলকে 5 × 10⁻³ টেসলা এর চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করে এর ভিতর কি আমরা 5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলাম। তড়িৎ প্রবাহ চালনা করা হলো। এই ক্ষেত্রে আমার ক্রিয়াশীল টর্ক নির্ণয় করো। আমার এই কাজটা করতে হবে, ক্রিয়াশীল টর্ক। তাহলে কুণ্ডলীর তলকে 5 × 10⁻³ টেসলা এর চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করা হলো। তাই যদি হয় তাহলে আমাদের কত হবে, এটা হলো ব্যাপার। তাহলে আমরা খুব সিম্পল ভাবে পারি, আমরা কি জানি আগে কি কি আছে সেটা আগে বুঝিয়ে নিই আমরা। সেটা যদি হয়, প্রথমে আছে আমাদের দৈর্ঘ্য এল সমান কত? 15 সেন্টিমিটার। তাই যদি হয় তাহলে 15 × 10⁻² মিটার। প্রস্থ বি সমান কত? আমাদের 10 সেন্টিমিটার। তার মানে কত? 10 × 10⁻² মিটার। চৌম্বক ক্ষেত্র বি সমান কত? 5 × 10⁻³ টেসলা। তাই যদি হয় আই সমান কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে আমার এই ক্ষেত্রে টর্ক এন সমান কত? আমাদের 500। টাও সমান হওয়ার। তাই যদি হয় তাহলে আমরা কি জানি? আমরা জানি টর্ক টাও সমান হলো NI/AB। তাহলে এখন মানগুলো বসিয়ে দাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে, একটা রেজাল্ট পেয়ে যাব আমরা। এর মানটা আমরা এভাবে লিখি, এ মানে কি? এল × বি, ক্যাপিটাল বি। তাহলে রেজাল্ট কত আসবে? দেখো রেজাল্ট আসবে আমাদের 0.1875। টর্কের একক কি? নিউটন মিটার। আমাদের এটা চলে এলো।
তাহলে এটার ক্ষেত্রে প্রবলেমটা সলভ হলো। আমি আরেকটা জিনিস পড়িয়ে আসি, আমরা আরেকটা দেখি, একটা সহজ মোটামুটি আরেকটা সৃজনশীল করে আসি, দেখি এইটার উপরে খুব ইম্পর্টেন্ট টপিক এটা আসলে। আরেকটা করে আসি আমরা, দেখি কি হয়। সেটা হলো আরেকটা সৃজনশীল করে ধরলাম, একজন ছাত্র কি করতেছে, আমাদের একজন ছাত্র 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে কি করলো, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত 3 এত অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার চৌম্বক ক্ষেত্রের তলের সমকোণে স্থাপন করলো। ওকে, একটা কুণ্ডলী, আয়তাকার কুণ্ডলীর পাতকে সমকোণে স্থাপন করলো। তাই যদি হয়, তারপর কুণ্ডলীর ভিতর দিয়ে কি করলো সে, তারপর কুণ্ডলীর ভিতর দিয়ে সে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করে দেখলো যে কুণ্ডলীটি কি করে, কুণ্ডলীটি ক্ষেত্র হতে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র হতে কত ডিগ্রি কোণে, চৌম্বক ক্ষেত্র, কিন্তু এটা আসলে চৌম্বক ক্ষেত্র হতে 30 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, গুড, বিক্ষিপ্ত হয়। আমার কাজটা শেষ। তাই যদি হয়, এখন আমার প্রশ্ন হলো, প্রথম যে প্রশ্নটা হলো কুণ্ডলীর উপর, এটা গ নাম্বার, যেটা আমাদের নরমাল অ্যাপ্লিকেশন, কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করো একটা। খ নাম্বার হলো, এই ক্ষেত্রে উদ্দীপকের কুণ্ডলীটিকে যদি চৌম্বক ক্ষেত্রের তলের সাথে 90 ডিগ্রি কোণে, কুণ্ডলীটিকে যদি চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণে, তলের সাথে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করা হয়, তবে কৃত কাজ হিসাব করা সম্ভব কিনা। ওকে, সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো, আমাদের এটা হলো প্রশ্ন। আমি আবারও বলি, একজন ছাত্র 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার কুণ্ডলীকে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 অ্যাম্পিয়ার পার মিটার চৌম্বক ক্ষেত্রের তলের সমকোণে স্থাপন করলো। তারপর কুণ্ডলীর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করে দেখলো যে কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্র হতে 30 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। এখন কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক বের করতে হবে। আর খ নাম্বারে, কুণ্ডলীটিকে যদি চৌম্বক ক্ষেত্রের তলের সাথে 90 ডিগ্রি কোণে আমরা বিক্ষিপ্ত করি, তবে কৃত কাজ হিসাব করা যাবে কিনা, অর্থাৎ সম্ভব কিনা, সেটা আমাদের গাণিতিকভাবে বের করতে হবে। এটা হলো আমাদের মূলত প্রশ্ন। তাই যদি হয়, তাহলে আমরা ক নাম্বারটা করে আসি, খুব ইজি জিনিস। ক নাম্বারটা কি কি হবে আমরা সেটা জানি। তলের সাথে কত 30 ডিগ্রি কোণে আছে, তার মানে প্রথম আগে থিটার হিসাবটা করে আমরা, এল সমান কত আমাদের, এল সমান 3 সেন্টিমিটার, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার
বি সমান কত 2 × 10⁻⁻2 মিটার, তাহলে এ সমান কিন্তু আমাদের বেরিয়ে যাবে এল × বি, গুণ করলে বেরিয়ে যাবে। তাই যদি হয় আমার বি সমান কত, বি সমান হলো 1.5 × 10⁻³ এত অ্যাম্পিয়ার পার মিটার। তারপরে কি হলো আমাদের, এরপরে কত বি গেছে, থিটা সমান আমাদের কত হবে 30 ডিগ্রি, তো 90 - 30 তার মানে কি 60 ডিগ্রি হবে আমাদের। 60 ডিগ্রি যদি হয় তাহলে বি কত, বি হয়ে গেছে আমাদের। এখন টর্ক আমরা বের করব, তাহলে টর্ক টাও সমান কি আমরা জানি পাক সংখ্যা আমাদের কিন্তু পাক সংখ্যা নাই। পাক সংখ্যা না থাকার অর্থটাই হলো আমাদের পাক সংখ্যা যেহেতু নাই, উল্লেখ নেই, তাহলে আমাদের 1 ধরে নিতে হবে। তাই যদি হয় তাহলে আমাদের মূল সূত্রটা কত ছিল, n সমান কত 1 ধরে নিই। তাই যদি হয় আমাদের মূল সূত্রটা হলো ni a b sin থিটা। তাহলে রেজাল্ট দিলে পরে আমাদের কাজটা হয়ে যাবে সব, এর মান ওটা। যদি এটা আমরা বসাই তাহলে আমার রেজাল্ট আসবে 1.5 নিউটন পার মিটার। তাহলে আমাদের কিন্তু ক নাম্বারটা চলে গেল, অ্যাপ্লিকেশনটা শেষ। তারপরে খ নম্বরে যেটা বলছে, আসলে এই ক্ষেত্রে কি আমাদের কৃত কাজ হিসাব করা যাবে কিনা। আমরা টর্ক পেয়ে গেছি, খ নম্বরের সূত্র হলো আমরা জানি কৃত কাজ ডব্লিউ সমান কি টাও ডি থিটা। এটা হলো থিটা নট টু, আমরা থিটা ধরলাম। এটা টাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি টাও। যদি টাও আমরা পেয়ে তাহলে পরে আমাদের যেটা হবে রেজাল্টটা যেটা কত আসবে কোণের সাপেক্ষে, কিন্তু আমাদের যদি থিটা নট সমান কত, আমাদের থিটা নট হচ্ছে 0 ডিগ্রি আর থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কিন্তু এখান থেকে আমরা যদি সাইন থিটাটা ধরে নিয়ে আসি তাহলে কি হবে, আমাদের এই মানটা বাইরে চলে আসবে। সেটা যদি হয় তাহলে আমাদের রেজাল্ট যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে, আমাদের যেটা রেজাল্টটা আসবে টাও যদি আমরা এইভাবেই ধরি, সেটা হলো কি ni a b সাইন থিটা ডি থিটা। এটা হলো থিটা নট আর এটা হলো থিটা। তাহলে আমরা এখান থেকে এগুলো বাইরে নিয়ে আসি, ni a b, ভিতরে থাকলো সাইন থিটা ডি থিটা। এটা হলো থিটা নট, এটা হলো থিটা। তাই যদি হয় রেজাল্ট আমরা যেটা পাবো ক্যালকুলেশন করলে পাবো 1.8 জুল। তার মানে কি কাজ পাওয়া সম্ভব। ওকে, কাজ এই ক্ষেত্রে যে কাজ হবে সেই কাজের হিসাব করা সম্ভব। লাস্টে কিন্তু আমাদের এই কমেন্টসটা লিখে দিতে হবে। তাহলে দেখো আমাদের যে কাজটা হলো, আয়তাকার কুণ্ডলীর উপর যে টর্ক ক্রিয়া করে, টর্কের রাশিমালা পেলাম, সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনও করলাম, দুটো প্রবলেমও সলভ করলাম। তার মানে মোটামুটি আমাদের একটা আইডিয়া এসে গেল। এর আগে আমরা কি করেছি, এর আগে আমরা করেছি চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী পরিবাহী স্থাপন করলে তার উপরে যে ক্রিয়াশীল বল ছিল সেই বলটার রাশিমালা বের করেছি, ওখানে একটা প্রবলেম সলভ করেছি। তারপরে দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যকার যে বল এবং ওই বল থেকে আমরা 1 অ্যাম্পিয়ারের যে আধুনিক সংজ্ঞা সেটাও কিন্তু আমাদের শেষ। তাহলে মোটামুটি আমাদের যে টপিকস গুলো ছিল সেই টপিকসের ব্যাপারে মোটামুটি আমাদের আজকে পড়ানো শেষ। এরপরে আসলে আমাদের আরেকটা লেকচার লাগবে যেটা চুম্বকের অংশ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার যে অংশটা কিন্তু আমাদের আজকে শেষ হয়ে গেল মোটামুটি। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে একটু কমেন্টসে বললে নেক্সট দিন একটা আলোচনা। তারপরে আমরা যাব এরপরে চুম্বকের অংশটা, ম্যাগনেটিজমের অংশটাই আমরা যাব। সেই ম্যাগনেটিজমের অংশটা আমাদের আগামী লেকচার হয়তো শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। তো যাই হোক, এই যে আমরা যে থিওরিগুলো আজকে পড়ালাম এগুলোর ব্যাপারে তোমরা একটু বই থেকে একটু প্রবলেমগুলো সলভ করে আর একটু বইতে একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে আশা করি তোমরা কমেন্টসে লিখবে, নেক্সট দিন চেষ্টা করব বাকিগুলো সলভ করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আল্লাহ হাফিজ।